A10 নিউজ দেখছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, গত শুক্রবার প্রবল বৃষ্টিপাতের ফলে রাজধানীর অন্তত 22টি এলাকা পানিতে তলিয়ে যায়, যার ফলে নগরবাসী ও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এমনকি 36 ঘন্টা পেরিয়ে গেলেও আমরা কিন্তু জলাবদ্ধতা দেখতে পেয়েছি। তবে এ বিষয়ে নগর পরিকল্পনাবিদরা অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করছে, যদিও এককভাবে এই সিটি কর্পোরেশন আসলে এ দায় নিতে নারাজ। দর্শক, এই বিষয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক, আইপিডি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আসলে শুরুতেই যেটা জানতে চাই যে আসলে এত অল্প সময়ে কিভাবে আসলে একদম জলাবদ্ধ হয়ে গেল রাজধানী, এর পেছনে কারণগুলো কি? এর পিছনে কারণগুলো হচ্ছে আমাদের যেই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা আমরা তৈরি করেছি সেইটা ঠিকমতো কাজ করেনি, এবং এই যে আমাদের পানি নিষ্কাশনের যেই অবকাঠামো আমাদের আছে, কিন্তু আমরা যত পানি আমাদের কাছে এসেছে বৃষ্টির মাধ্যমে, সেই পানিকে নিষ্কাশন করার মতো ক্যাপাসিটি আমাদের এই অবকাঠামোর ছিল না। এবং এই অবকাঠামো যে তৈরি করা হয়েছে এটা ইন্টিগ্রেটেড ওয়েতে হয়নি, কারণ ঢাকা শহরের জমির বন্ধুরতা উঁচু নিচু যদি আমি চিন্তা করি, তাহলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2 মিটার থেকে সর্বনিম্ন 2 মিটার এবং সর্বোচ্চ 13 মিটার, অর্থাৎ 11 মিটারের ডিফারেন্স আছে। অর্থাৎ এটা প্রায় 35 ফিটের মতো। তলায় যদি চিন্তা করেন প্রায় 3.5 তলা একটা ভবনের সমান উঁচু নিচু আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, যেটা আমরা খোলা চোখে হয়তো দেখতে পারি না, কিন্তু এটা ডিজিটাল সার্ভে থেকে আমরা সেটা বের করে আনতে পারি। তো এই যে কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, তো এই গ্র্যাভিটেশনাল বিষয়গুলো বিবেচনা করে আমাদের ড্রেনেজ সিস্টেমটা ডেভেলপ করতে হবে, করা উচিত ছিল। এটা যতটুকু হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক সময় বর্জ্য পড়ে এই লাইনগুলো ঠিকমতো কাজ করে না। আর পানি যে আমাদের বৃষ্টির পানি যে অপসারিত হবে, এটা তো আমাদের শহরে ঢাকা শহরে হয় যে পরিচালন প্রক্রিয়া, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। প্রথমে ছোট ড্রেনগুলো দিয়ে যাবে, তারপরে একটা বড় ড্রেনে পড়বে, সেখান থেকে একটা খালে পড়বে, খাল থেকে আমাদের ঢাকা শহরের চারপাশে 4টি নদী আছে, তুরাগ নদী, বুড়িগঙ্গা, বালু, টঙ্গী, খাল নদী যেগুলো আমরা বলছি, তো এই জায়গায় চলে যাবে। তো এই সিস্টেমের মধ্যে যদি কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখনই এই জলাবদ্ধতা তৈরি হয়। তো হঠাৎ করে এত জলাবদ্ধতা কিভাবে হলো? তো আমাদের শুধু এই পরিচালন প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা পানি প্রবাহ চিন্তা করি, ঢাকায় যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেটা একসময় না একসময় এটা ফেল করবেই, এবং এখন আমরা তাই দেখছি। একসময় এটা যতটুকু ফাংশন করতে এখন করছে না। কারণ কি? কারণ আমাদের এই ঢাকা শহর যখন রাজধানী হয়, তখন এটার একটা ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমই ছিল, যে এই যে জমির বন্ধুরতার উপর নির্ভর করে বিলগুলা ছিল, এবং একই সাথে প্রচুর পুকুর ছিল। সেই খালগুলাকে আমরা ভরাট করেছি, পুকুরগুলাকে আমরা ভরাট করেছি। কেন করেছি? এই যে নগরায়নের চাপে জনসংখ্যা বাড়ছে, সেই বাড়তি জনসংখ্যার বাসস্থান সহ অন্যান্য বিভিন্ন অবকাঠামোর প্রয়োজন পড়ছে। সেই জন্য দেখা গেছে যেই জমি কম দামে পাওয়া যায়, যেই জমিটা অল্প সহজে ব্যবস্থা করা যাবে, যেই জমিটা খালি, সেটাকেই ভরাট করা বা দখল করার একটা টেন্ডেন্সি। খাল বিল দখল হয়েছে, নদীর তীর দখল হয়েছে, পুকুরগুলো ভরাট হয়েছে। সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা আসলে কেন নেওয়া হয় নাই, বা বিকল্প ব্যবস্থা তো অবশ্যই, একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে আপনি তো অবশ্যই মনে করছেন যে বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আসলে বিকল্প কি হতে পারে? বিকল্প হচ্ছে, যখনই আপনি ন্যাচারাল সিস্টেমকে ডিস্ট্রয় করবেন, তখন ঠিক যেই পরিমাণ আপনি ওইখানে নেচার উপর ইম্প্যাক্ট তৈরি করেছেন, সেই পরিমাণ অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। আপনি যদি একটা পুকুর ভরাট করেন, তো এই পুকুরটা যতটুকু পানি ধারণ করতো, বৃষ্টি হলে আশপাশ থেকে তার যে ক্যাচমেন্ট এরিয়া পানি সংগ্রহের, সেই জায়গার পানিগুলা তাহলে কোথায় যাবে, তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করে যদি আপনি পুকুর ভরাট করেন, জলাবদ্ধতা হবেই। তো আপনি দেখবেন যেই জায়গাগুলোতে জলাবদ্ধতা হয়, সেগুলো নিচু জায়গা ভরাট করে হয়েছে। তাহলে এটার অল্টারনেটিভ ব্যবস্থা কি? এখন আপনার যে ব্যবস্থা আপনি করতে পারবেন, সেটা কোনো ভালো ব্যবস্থা না, কিন্তু সাময়িক উপকারের জন্য আমরা সেটা করতে পারি। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল রিজার্ভায়ার তৈরি করা। আমার যে জায়গাগুলোতে বেশি পানি জমতেছে, সেখানে আমি রাস্তার পাশে, ফুটপাতের নিচে ছিদ্রযুক্ত তল, উপর দিয়ে মানুষ হাঁটতে পারবে, গাড়ি চলতে পারবে, এবং মেটালটা নিয়ে চিন্তা করতে হবে, এটা কনক্রিটও হতে পারে বা ধাতুর কঠিন পদার্থ দিয়ে হতে পারে, কিন্তু পানিটা সেই জায়গাতেই জমে যাবে, এবং এটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য চেষ্টা করতে হবে।
এবং এইটা অনেকটা ফিল্টারের মতো কাজ করবে। রিজার্ভারে প্রথমে পানি কতটুকু রিজার্ভার আপনি তৈরি করবেন, যেই এলাকায় সর্বোচ্চ যতটুকু পানি জমা হয় তার 2 গুণ বা 3 গুণ ক্যাপাসিটি রিজার্ভার আপনার তৈরি করতে হবে, এবং সেই রিজার্ভারের মধ্যে আপনার ফিল্টারিংয়ের মতো কাজ করবে। উপরে থাকবে একটা ধাতুর ফিল্টার মানে ছাঁকনির মতো, তার নিচে থাকবে পাথর, তার নিচে হচ্ছে মোটা বালি এবং তারপরে চারকোল। এভাবে দিয়ে আমরা পানি যেভাবে ফিল্টার করি সেভাবে ফিল্টার করে আমরা যদি গ্রাউন্ড ওয়াটার রিচার্জে দিতে পারি, তাহলে আপনার যেখানে সমস্যা সেখানে সমাধানের একটা পথ খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু এখানে খরচের ব্যাপার আছে, টেকনোলজির ব্যাপার আছে, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু আমি আবারও বলছি, এটা সাস্টেনেবল সলিউশন না, আমাদের লং টার্ম সলিউশনের দিকে যেতে হবে। যেহেতু পরিকল্পনার ব্যর্থতায় বা আনকন্ট্রোল ডেভেলপমেন্টের কারণে বা ভুল পথে আগানোর কারণে আমাদের এই অবস্থাটা তৈরি হয়েছে। তো সাময়িক পরিত্রাণের জন্য আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি। জি, আরেকটি বিষয় আসলে বলতে চাই যে মাদকাসক্তরা যেন ম্যানহোলে ঢাকনা চুরি করতে না পারে এবং স্থায়ী ঢালাই দেওয়া হয়। বিভিন্ন যে ড্রেনগুলো রয়েছে এটাতে সিমেন্টের স্থায়ী ঢালাই দেওয়া হয়েছে। এটাতে হচ্ছে এটা বলা হচ্ছে যে এর কারণে পানি নিষ্কাশন হচ্ছে না ঠিকমতো আগের মতো। এই ব্যাপারে আসলে কি বলবেন? এটা কি কোনো পরিকল্পনা ছাড়াই কি করা হয়েছে কিনা? না, এটা যদি এখন মেটালের ঢাকনা থাকলে পানি নিষ্কাশিত হতো, বা আমরা এখন কনক্রিট করেছি পানি নিষ্কাশিত হচ্ছে না, এটার সাথে আমি পুরোপুরি একমত না। কারণ আমরা জলাবদ্ধতা আগেও দেখেছি, এখনও দেখছি। এটা পুরোপুরি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। তবে আমি যেই কনক্রিটের ঢাকনা যেগুলো দেখেছি ম্যানহোলে, সেগুলো আমি পারফোরেটেড দেখেছি অনেক ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা উচিত ছিল। কিন্তু এই যে আমরা ম্যানহোল যে করেছি, আমাদের ম্যানহোল নির্ভর যেই আমাদের চিন্তাভাবনা, আমরা যে বক্স কালভার্ট করছি, এই বক্স কালভার্ট তো কোনো সলিউশন না, এটা হচ্ছে সুইসাইডাল। আপনি যখন একটা খাল ভরাট করে বক্স কালভার্ট করবেন, সেটা হচ্ছে সুইসাইডাল। কারণ খাল আপনার যত পানি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবে, একই সাথে সে কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জও করবে, তাই না? সে মাটির নিচে কিছু পানি চলে যাবে, কিছু পানি গড়িয়ে যাবে। সে আপনাকে যেই সার্ভটা করতে পারবে, এটা বক্স কালভার্ট কখনো করতে পারবে না। বক্স কালভার্টের উপর ময়লা পড়ে গেলে এটা টোটালি বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু খালকে সংস্কার করা বা খালের বর্জ্য অপসারণ করা থেকে শুরু করে খালের প্রবাহ নিশ্চিত করা, সেটা অনেক বেশি সোজা বক্স কালভার্টের। আচ্ছা, আরেকটি যুক্তি আসলে দিয়েছে এবার শুক্রবারে যে জলাবদ্ধতা সৃষ্টি হলো সেই বিষয়ে সিটি কর্পোরেশন বলছে যে ঢাকা শহরের চারদিকে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এই কারণে সুইচ গেটগুলোতে ঠিকমতো পানি বের হতে পারেনি, সেই কারণে জলাবদ্ধতা আসলে এত বেশি হয়েছে। এবার এই বিষয়ে আসলে আরও কথা বলবো, তার আগে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট এর পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট দেখছেন। দর্শক, আজ আমরা ঢাকার জলাবদ্ধতা এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক আইপিডি। আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাবার আগে যেটা বলছিলাম যে জলাবদ্ধতার একটা কারণ হিসেবে ঢাকা শহরে যে আশপাশে যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি বৃদ্ধির ফলে পানিটা ঢাকা শহরে পানিটা সরতে পারছে না, এরকম একটা যুক্তি দেখা দিয়েছে। এটার আসলে সত্যতা কতটুকু? এইটা আসলে সত্যতা আমি কি বলবো, কারণ যদি ঢাকার আশপাশে পানি এতই উঁচু হয় যে এর কারণে পানি সরতে পারছে না, তাহলে তো আমরা এখনও পানির নিচেই থাকার কথা। কিন্তু আমার আশেপাশের নদীতে পানি বেড়ে গেছে, সেই কারণে শহর থেকে পানি সরতেছে না। আমরা কি আসলেই এতটা কি বলবো দুঃসহ অবস্থায় আছি? আমরা তো জানি যে আমরা গ্রাউন্ড ওয়াটারে আমাদের পানি নেই। আমরা পানি উত্তোলন করতে গেলে আমাদের দেখা যায় যে ডিপ টিউবওয়েলের অনেক অনেক বেশি নিচে যেতে হয়। তার মানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ তো হচ্ছে না। তো আমার শহরেই যেখানে মাটির নিচে পানি নেই, সেইখানে এই পানি মানে নদীতে যেতে পারছে না, এইটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত আমার কাছে মনে হচ্ছে না। জি, গত 4 বছর এবং 730 কোটি টাকা আসলে ব্যয় করা হয়েছে শুধুমাত্র কার্যকর পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঢাকা শহরের। তাহলে কি এই 730 কোটি টাকা শুধু সরকারের খরচ হলো, কিন্তু আমরা কিন্তু এই যে জলাবদ্ধতার নিরসন কিন্তু খুব সহজভাবে দেখিনি।
তাহলে কি আসলে সেই ক্ষতিটা আসলে নিরূপণ হয়েছে কিনা, সেটা মানুষের আসলে যে ক্ষতি হলো, এই বিষয়ে আসলে কি বলবেন? এই বিষয়ে বলবো আসলে যখনই আমরা কোনো প্রকল্প নিব সেই প্রকল্পটার আসলে যৌক্তিকতা যাচাই খুব ইম্পর্টেন্ট। যে আমি যে কাজটা নিয়েছি আমি কি এটার মানে অন্তর্নিহিত যেই কারণ, যেই সমস্যার কারণে রুট কজটার জন্য আমি সমাধান তৈরি করার জন্য প্রজেক্টে নিয়েছি, সেই সমস্যাটা কি সঠিকভাবে কি অ্যাড্রেস করতে পারবে কিনা, সমাধান করতে পারবে কিনা। তো এই জন্য আমাদের দেশে ফিজিবিলিটি স্টাডি বলেও কিছু একটা ব্যাপার আছে প্রকল্প নেওয়ার আগে। কিন্তু এই স্টাডিগুলা মানে প্রি স্টাডি, প্রজেক্টের আগে যে স্টাডিগুলা, এগুলো যদি যথাযথভাবে নেওয়া হতো এবং সঠিক প্রকল্প যদি নেওয়া হতো তাহলে তার সুফল আমরা ভোগ করতে পারতাম। কিন্তু প্রকল্প নেওয়া, প্রকল্পের ডিজাইন বা প্রকল্প বাস্তবায়নের যেই কৌশলগুলো নেওয়া হয়েছে বা যেই সমস্যাকে সমাধান করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে সেখানে অবশ্যই দুর্বলতা ছিল। আরেকটি বিষয় আসলে উল্লেখ করতে চাই যে বর্ষাকালে বিশেষ করে বেড়ে যায় ঢাকা শহরের রাস্তা খোঁড়াখুঁড়ি। তো এই ক্ষেত্রে আসলে কি বলবেন, এর জন্য আসলে কর্তৃপক্ষের কতটা গাফিলতি রয়েছে? এই রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়টা হচ্ছে আসলে বর্ষাকাল মানে তো হচ্ছে জুন মাস। জুন মাস মানে হচ্ছে একটা ফিসক্যাল ইয়ারের শেষের মাস। তো তখন হচ্ছে তো ফিনান্সিয়াল বাজেট যখন শেষ হতে থাকে তখন বেশি বেশি কাজ করে দেখানো যে আসলে কাজ হচ্ছে, মানে পয়সা খরচের একটা তাগিদ চলে আসে। এই জন্য বর্ষাকালটাতেই আমরা এটা ফেস করি। কিন্তু এই যে এক এক অথরিটি এক একবার যে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজটা করে, এটা হচ্ছে সমন্বয়হীনতার যে কথা আমরা বাংলাদেশে শুনি যে আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নেই। সেই সমন্বয় না থাকার কারণেই হয়। কারণ একই রাস্তা বারবার খোঁড়ার প্রয়োজন পড়তো না যদি আমার একটা মাদার ডাক্ট থাকতো, কমন ডাক্টিং থাকতো, যে লাইনে আমার সবগুলা সার্ভিস প্রোভাইড হতো। তাহলে শুধু আমি একটা রাস্তায় জীবনে একবার ঘোরাঘুরি করলেই সেটা মোটামুটি হয়ে যেত। তারপরে শুধুমাত্র এটা রক্ষণাবেক্ষণের জন্য আমার ব্যবস্থা নিতে হতো এবং নির্দিষ্ট দূরে দূরে যদি আমি সেটাতে রক্ষণাবেক্ষণের অপশন রেখে দেই, যে ঢুকে বা কোনোভাবে ওটাতে চেক করা যে আমার যে সার্ভিসটা প্রোভাইড করছি সেটা ঠিকমতো কাজ করছে কিনা, তাহলে কিন্তু আমার এই মাদার ডাক্টিংয়ের ইউজ যদি আমি এনশিওর করতে পারি আমাদের শহরে, তাহলে বারবার খোঁড়াখুঁড়ির প্রয়োজন পড়বে না। এক এক অথরিটি এক এক সময় এক একবার খোঁড়াখুঁড়ি করবে তা না। আর এখন বিশ্বে বিভিন্ন ধরনের স্মার্ট টেকনোলজি আছে। আমার সুয়ারেল লাইনটির মতো কাজ করছে কিনা সেটাও আমরা ডিভাইসের মাধ্যমে জানতে পারি। আমার অন্যান্য সার্ভিস লাইন যেগুলো আছে, যেগুলো খোঁড়াখুঁড়ির শিকার হই আমরা যেই সার্ভিসের জন্য, সেগুলো ঠিকমতো ফাংশন করছে কিনা সব যে মানুষ গিয়ে ঢুকে ওইখানে দেখতে হবে তা না। এখন অনেক ধরনের টেকনোলজি আছে, সে স্মার্ট টেকনোলজিগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি। জি, বলা হচ্ছে যে ড্রেনেজ যে ব্যবস্থা এবং সুয়ারের যে লাইনগুলো রয়েছে এগুলো বর্জ্য দিয়ে বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি নিশ্চয়ই রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? অবশ্যই আমাদের ঢাকা শহরে মোটামুটি একটা এস্টিমেশনে দেখা গেছে যে 4000 থেকে 5000 টন কঠিন বর্জ্য উৎপাদন হয়। এর অর্ধেক হয়তোবা আমরা আমাদের যেই অথরিটি আছে বা সিটি কর্পোরেশন আছে তারা ঠিকমতো ম্যানেজ করতে পারে, কিন্তু বাকিগুলা ব্যবস্থাপনা দুরূহ হয়ে পড়ে। তো এত বড় কর্মযোগ্য আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারছি না, যার কারণে এই বর্জ্যগুলা আমাদের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো বর্জ্য ব্যবস্থাপনায় আমরা অনেক দিক থেকেই দুর্বল। তো আমাদের ক্যাপাসিটি থেকে শুরু করে আমাদের যে টেকনোলজিগুলা এবং আমাদের যেই মানে বর্জ্য ব্যবস্থাপনার কৌশলটা, সেখানেও ইমপ্রুভমেন্ট প্রয়োজন। কেন আপনি দেখবেন যে উন্নত বিশ্বে বর্জ্য সংরক্ষণের ক্ষেত্রেই ওনারা উৎসেই কিন্তু সেপারেট করে ফেলে। বর্জ্যকে আপনি কি করবেন, আইদার এটাকে পচনে পাঠাবেন, কম্পোস্ট করে ফেলবেন, অথবা এটাকে রিইউজ করবেন, অথবা এটাকে রিসাইকেল করবেন, তাই না? এই ধরনের এক একটা মেথডেই তো আপনি বর্জ্যটাকে পরবর্তী কার্যক্রমে নিয়ে যাবেন, তাই না? তো এই উৎসে যদি আলাদা করে ফেলতেন, যেটাকে আরেকবার ইউজ করা যাবে সেটা আমি এক জায়গায় ফেলবো, যেটাকে আমি রিসাইকেল করব সেটাকে আমি আরেক জায়গায় ফেলবো, এবং যেটা আমি পচনশীল সেটা আরেক জায়গায় ফেলবো। তো এইভাবে যদি করতে পারতাম তাহলে কিন্তু আমার বর্জ্য ব্যবস্থাপনা যে পরবর্তী কৌশলগুলো সেটা হতো। এখন বর্জ্যটা আপনি শহরের পাশে যেখানে নিয়ে ফেলবেন সেটাও তো আবার যখন পানিতে ডুবে যাবে শহর, সেটাও কি শহরে চলে আসতেছে কিনা সেই বিষয়গুলো তো আমাদের তদারকি করার প্রয়োজন। আর বর্জ্য ফেলার ক্ষেত্রে আমরা মানে শহরের নাগরিকরা মানে নগরবাসীও সচেতন না পুরাপুরি। কারণ আমরা এই বর্ষাকাল আসলে তো মৌসুমি ফলের ব্যাপার আছে, তো এগুলো আমরা খেয়ে যত্রতত্রই কিন্তু ফেলে দিই। আমরা কিন্তু চিন্তা করি না যে এটা আমি হাতে রাখি কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আমরা চিপসের খোসা বলে, চুইংগাম খেয়ে বলে
বা বিভিন্ন প্লাস্টিক বলি যেখানে সেখানে ফেলে দিচ্ছি। তো এটা গিয়ে তো আসলে লাইনগুলোতে ব্লক করে জি, দিচ্ছে। ব্যক্তি পর্যায়ে আসলে উন্নয়নের পাশাপাশি খাল এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো খুবই জরুরি। আপনি অনুষ্ঠানের শুরুতে একেবারে বলছিলেন যে ঢাকার জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুটি পরিকল্পনা নেওয়া যেতে পারে, সে সম্পর্কে আরো একটু শুনতে চাই। দেখুন, আমাদের যেহেতু ঢাকা শহর, তো এটার তো একটা পরিকল্পনা আছে, এটার একটা যথাযথ কর্তৃপক্ষ আছে, আমরা যেটাকে বলি রাজুক। গত 2 বছর আগে রাজুক একটা ডিটেল এরিয়া প্ল্যান পাস করেছে। সেই প্ল্যানে কিন্তু ঢাকার জলাবদ্ধতা নিরসনে কী ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে কিন্তু দিক নির্দেশনা আছে, এবং এটা কিন্তু অনেক রিসার্চের মাধ্যমে নেওয়া হয়েছে। যেমন ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং একটা রিসার্চে বের করেছে যে 1985 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 40 বছর হয়ে গেল, এই সময়ের মধ্যে ঢাকা শহরে প্রায় 10,000 হেক্টর নিচু জমি, জলাশয় বা পুকুর ভরাট হয়েছে। তো এই যে 10,000 হেক্টর ভরাট হয়েছে, তার মানে কনসিকুয়েন্সই তো আমরা এখন দেখছি, তার মানে বিরূপ ফলগুলা কিন্তু আমরা এখন ভোগ করছি। তো রাজুকের রিসার্চ থেকেও, ওই প্ল্যানিংয়ের রিসার্চ থেকেও যেটা বের হয়ে আসছে যে আমাদের এখন প্রায় 12.5 হেক্টর মানে এই যে পানি ধরে রাখার জায়গা প্রয়োজন শহরের বিভিন্ন জায়গায়, এবং তারা এই প্ল্যানিংয়ে প্রায় 9,500 হেক্টর জমি কিন্তু চিহ্নিত করতে পেরেছে, যে 9,500 হেক্টর জমি তারা চিহ্নিত করে দিয়েছে এই জায়গায় পুকুর হওয়া উচিত। এটা যদি সরকারি খাস জমি তারা প্রেফার করেছে, যদি খাস জমি না হয় অনেক ক্ষেত্রে হয়তো কমন এরিয়া হতে পারে, কোনো ব্যক্তি মালিকানা হতে পারে, কিন্তু সরকার চাইলে সেগুলোকে অবশ্যই ব্যবস্থা নিতে পারবে। তো এই 9,500 হেক্টর জমি যদি আমি গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য, পানি ধারণের জন্য ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জলাবদ্ধতাকে মুক্ত হওয়া সম্ভব। কারণ আমার ঢাকা শহরে খাল ছিল 50টা, দৈর্ঘ্য ছিল প্রায় 256 কিলোমিটার, এটা এখন আছে 26টা, খালের দৈর্ঘ্য আছে 125 কিলোমিটার, তাই তো, তা অর্ধেকে নেমে এসেছে। তো আমি তো আবার ওই 50টা খালে নিয়ে যেতে পারছি না, কারণ অনেকগুলো আমরা বক্স কালভার্ট করে সরকারিভাবে মানে এটাকে বক্স কালভার্ট করেছি। তো সেই জায়গায় যেহেতু যেতে পারবো না, তাহলে আমার গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য বিভিন্ন জায়গা তৈরি করে দিতে হবে। আচ্ছা, সেটাই আসলে অব্যবস্থাপনা দূর করতে হবে সবার আগে। সেই সাথে কিছু পরিকল্পনার কথা বলছিলেন আপনি, একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে নগর পরিকল্পনা আসলে কোন ধরনের হওয়া উচিত, একেবারে ছোট করে শুনতে চাই আপনার কাছে। নগর পরিকল্পনা হতে হবে আসলে মানবিক, সকলের কথা চিন্তা করে শহরটা তৈরি করতে হবে। কিন্তু আমাদের দেশে মানে শহর ডেভেলপ করে বা শহরের ব্যবস্থাপনা হয় অনেকটা বাণিজ্যিক, যে আমি একটা নিচু জমি পেলাম, কম দামে পেলাম, সেটাকে আমি ভরাট করে তাড়াতাড়ি কীভাবে হাই রাইজ বিল্ডিং করব। কিন্তু এই হাই রাইজ বিল্ডিং করা, এই পুকুর ভরাট করা বা নিচু জমি ভরাট করা, এটা কত মানুষকে সাফার করাচ্ছে, সেই বিষয়টা আমরা বিবেচনা করি না। তার মানে কি, আমি চিন্তা করেছি আমার বিজনেস, যে আমি কিভাবে আমার জমিতে বা কোনো একটা জমিতে বেশি বেনিফিট পাবো, কিন্তু আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি না। আমার নিজের জমি যদি থাকে, বাসার সামনে একটু খোলা জায়গা, সেই খোলা জায়গাটাকে আমি চিন্তা করব কীভাবে আমি এটাকে কোনো ডেভেলপ করব, সেটা থেকে আমাদের বিজনেস রিটার্ন আসবে। মানে অর্থনীতি অথবা বিজনেস, এই জিনিসগুলোর মধ্যেই আমরা আবদ্ধ। কিন্তু শহর হওয়া উচিত মানবিক, এটা থাকবে আমাদের শহর হবে, শহর মানে হচ্ছে এটা আধুনিকায়ন, ঠিক আছে, কিন্তু কখনোই পরিবেশকে বিপন্ন করে না, এবং অবশ্যই সেটা পরিকল্পিত হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা ঢাকার জলাবদ্ধতা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। নিশ্চয়ই আমাদের আয়োজন ভালো লেগেছে। সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন A10 নিউজ। সবাই ভালো থাকবেন।